শিরোনাম দেখে চমকে গেছেন নিশ্চয়, ভাবছেন এই ইউটিউবার পাগল। পাগল না হলে কি বলে কেউ যে ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক ব্যানার্জি জিতে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন প্রায় 7.5 লাখ ভোটে জিতে, সেইখানে তৃণমূল 7টা বিধানসভার 7টাতেই নাও অন্তত 6টাতে হারবে, এমন কথা বলে? না স্যার, আমি পাগল নাকি অন্য কেউ পাগল হয়েছে বা হতে যাচ্ছে, সে বিচারটা এপিসোড পুরো শুনে টুনে তারপরে ঠিক করবেন। আর সেটা করতে গেলে পুরো এপিসোড শুনতে হবে, মাঝপথে চলে যাবেন না। এবং শোনার পর পছন্দ না হলে আমায় পাগল বলবেন, আর পছন্দ হলে লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, আসা যাক পয়েন্টে। পুরো দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ, এটা সবাই জানে। জেলার গত নির্বাচনে 2021-এর নির্বাচনে 31টা আসনের কোথাও একটাতেও অন্য দল দাঁত ফোটাতে পারেনি। শুধু এটা বললেই সব বলা হয় না। এই জেলার ডায়মন্ড হারবার লোকসভা আসনে জিতে 2024-এর লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র, দেশের গণতন্ত্রের এই গণতান্ত্রিক দেশের প্রথম যুবরাজ হিসেবে যাকে অভিষেক করা হয়, সেই অভিষেক ব্যানার্জি সারা দেশে সর্বোচ্চ মার্জিনে জয়ের রেকর্ড করেছেন। কেউ কেউ বলেন এই রেকর্ড গিনেস বুক অফ রেকর্ডসে নাকি উঠেও গেছে, আমি দেখিনি। তবে এসব পুরনো কথা, নতুন কথায় আসি। নির্বাচন কমিশন, আরও বিশেষ করে বলতে গেলে জ্ঞানেশ কুমারের দৌলতে সারা রাজ্যের মতো দক্ষিণ 24 পরগনার নির্বাচনী ফলাফলের হিসাবপত্তর একেবারে ঘেঁটে গেছে। নানা কারণে বাদ পড়েছে ওই ভুতুড়ে ভোটার, বিভিন্ন জায়গায় ভোটার, মৃত ভোটার ইত্যাদি সব রকমের ব্যাপার। সব মিলে ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলোর ভোটার লিস্ট থেকে এবার হাজার হাজার ভুতুড়ে ভোটারের নাম বাদ গেছে। সেসব জালিয়াতির ভোট এবার আর পোল হচ্ছে না। তারপরেও আশা ছিল শওকত, জাহাঙ্গীর, আরও সব মহাপুরুষরা, এরা বড় আশা ছিল। খবর ছিল তাদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে যুবরাজের কেন্দ্র তারা এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস দলকে সাথে দেবে। একেবারে আগের মতোই বিপুল মার্জিনে, সেটা সেট না হলেও জিতবে জোড়াফুল বা ঘাসফুল। 23শে এপ্রিলের একটু যে ভোটে, সেই ভোট একটু যে ভরকে যায়নি দল, 2-4টে লোক যে গেলেনি এই খবরটা তা নয়। তবে জাহাঙ্গীরের দল বলেছে চিন্তা নেই, ওসব খবর না গেলেই চলবে। 23শে তারিখে কি হয়েছে বা কি হবে, আমাদের দক্ষিণ 24 পরগনা এটা আলাদা কোনো মহাশূন্যে আছে। এখানে তাদের হারাবে, আমাদের হারাবে, জাহাঙ্গীরদের হারাবে এত শক্তি কার? কারণ এটা যুবরাজের গড়। কিন্তু যুবরাজের সেই গড়ে আবির্ভাব হলো যমরাজের। এই যমরাজকে, তার নাম অজয় পাল শর্মা, IPS। ইতিমধ্যেই 60-এর বেশি, মোর দ্যান 60 এনকাউন্টারের নায়ক হয়েছেন, ধরেছেন, মেরেছেন। উত্তরপ্রদেশের মানুষ আদর করে তার নাম দিয়েছেন সিংহাম। বাংলার রাজনীতির হৃৎপিণ্ড এখন কাঁপছে এই IPS অফিসারের বুটের শব্দে। নাম তার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের পুলিশের এমন এক দাপুটে অফিসার যার নাম শুনলে লখনৌ থেকে কানপুর আর নয়ডা থেকে রামপুরের দুষ্কৃতীদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের এই এনকাউন্টার স্পেশালিস্ট এবার পা রেখেছেন বাংলার মাটিতে, আর পা রেখেই তিনি হানা দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি, বর্তমান সেনাপতি 1 নম্বর না 2 নম্বর জানি না, আগে জানতাম সেনাপতি শওকত মোল্লা, এখন জাহাঙ্গীর বোধহয় সেনাপতি 1-এ চলে গেছে। যাই হোক, তো সেই সেনাপতির
মানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কেন নির্বাচন কমিশন এই রিয়েল লাইফ সিংহমকে বেছে বেছে পাঠালো বাংলার অন্যতম ভিভিআইপি আসনের জন্য। কে এই অজয় পাল শর্মা? দু কথা বলি তার সম্পর্কে। আর তিনি এলাকায় পা দিয়ে দিলেই যে কুখ্যাত মাফিয়া জাহাঙ্গীর শেখের ডেরায় গিয়ে কি এমন হুমকি টনিক দিয়ে এলেন যে পুরো দক্ষিণ 24 পরগনা জুড়ে এখন থরহরি কম্প দশা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজ উন্মোচিত হবে এক এনকাউন্টার স্পেশালিস্টের এই ভোট বাংলায় কি ইতিহাস তিনি করেন, তার জবরদস্ত ইতিহাস প্রথমে বলবো। অজয় পাল শর্মা ডাক্তার থেকে এনকাউন্টার ম্যান, দ্য লেজেন্ড অফ অজয় পাল শর্মা। অজয় পাল শর্মা কোনো সাধারণ পুলিশ অফিসার নন। 2011 সালের আইপিএস অফিসার। অজয় পালের আদি বাড়ি পাঞ্জাবের লুধিয়ানায়। কিন্তু আপনারা কি জানেন পুলিশের উর্দিতে আসার আগে তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন পেশাদার ডেন্টিস্ট, অর্থাৎ দাঁতের ডাক্তার। ভাবুন একবার, হাতে যার থাকার কথা ছিল ড্রিল মেশিন আর স্কেলার, তার হাতে আজ গর্জে ওঠে সার্ভিস রিভলভার। 2011 সালে তিনি যখন ইউপি ক্যাডারে জয়েন করেন তখন থেকেই তার কাজের ধরন ছিল সোজা সাপটা। অপরাধীদের জন্য কোনো মায়া দয়া নেই। শামলি, নয়ডা, জৌনপুর, রামপুর যে জেলাতেই তিনি গেছেন, অপরাধীরা হয় জেলে গেছে আর না হয় বেহেস্তে। বেহেস্তে কেন যাবে? তারা যাবে দোজখে। উত্তরপ্রদেশের সাধারণ মানুষ ভালোবেসে তাকে ডাকেন সিংহম নামে, মানে সিংহ। তার ভাইও একজন আইএএস অফিসার, অর্থাৎ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তার পরিবারের কর্তৃত্ব। কিন্তু অজয় পাল শর্মা বিখ্যাত তার নিশানার জন্য। বলা হয় তিনি এমন একজন অফিসার যিনি নিজেই বন্দুক হাতে অপারেশনে ঝাঁপিয়ে পড়েন। অজয় পাল শর্মার ক্যারিয়ারে এনকাউন্টারের সংখ্যা চমকে যাওয়ার মতো। পরিসংখ্যান বলছে, যে কথাটা একটু আগে বলেছি, তার উপস্থিতিতে উত্তরপ্রদেশে 60র বেশি হাই প্রোফাইল এনকাউন্টার হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল 2019 সালের রামপুরের সেই নারকীয় ঘটনাটি। 6 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত নাজমুলকে, তাকে ধরার জন্য তিনি যখন বেরোন তখন সেই অপরাধী পালাতে চেয়েছিল। অজয় পাল শর্মা পিছু ছাড়েননি, সরাসরি গুলির লড়াই এবং শেষ পর্যন্ত সেই অপরাধীর পায়ে গুলি লেগে ধরা পড়া, এবং তার আর বাঁচেনি। রামপুরের মানুষ আজও সেই বীরত্বের কথা ভোলেনি। শুধু তাই নয়, কাইরানার বিখ্যাত মুকিম কালা গ্যাংয়ের কোমর যদি কেউ ভেঙে থাকেন তবে তিনি এই অজয় পাল শর্মা। নয়ডায় পোস্টিং থাকাকালীন তিনি সাধারণ মানুষের কাছে একেবারে দেবদূত, মাসিয়া হয়ে উঠেছিলেন। এমনকি যখন দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের তালিকা তৈরি করেছিলেন তিনি, তখনও তার দাপটে বাঘা বাঘা পুলিশ অফিসার নেতারা পিছু হটতে এবং রাজনৈতিক নেতারা পিছু হটতে বাধ্য হয়েছিল। কেন তাকে বাংলার ডায়মন্ড হারবারে পাঠানো হলো? উত্তরটা স্পষ্ট। যে ডায়মন্ড হারবারে, যে রাজ্যে, শুধু ডায়মন্ড হারবার কেন, সর্বত্র যেখানে ভোট মানেই সন্ত্রাস, ডায়মন্ড হারবার কিঞ্চিত বেশি, সেখানে প্রশাসনের দরকার একজন আয়রন ম্যান। আর অজয় পাল শর্মা সেই আয়রন ম্যান। তিনি সেই অভাব পূরণ করতেই এসেছেন। এলাকায় পা রেখেই সিংহম অজয় পাল পৌঁছে গেছেন জাহাঙ্গীর শেখের ডেরায়। আর সেই একবার গিয়ে যা বলে এসেছেন শুনে পুরো জেলা জুড়ে এক শিবিরে, মানে তৃণমূল কংগ্রেসের শিবিরে কান্নার রোল, তো আর এক শিবির মানে বিরোধীদের শিবিরে আনন্দের উচ্ছ্বাস। জাহাঙ্গীর, তিনি যখন বাড়িতে গিয়েছিলেন জাহাঙ্গীর বাড়িতে ছিল না। এমন অসময়ে তার আগমনে বিরক্ত হয়ে সন্দেশখালীর শাহজাহান শেখের বাড়ির মেয়েরা, পাড়ার মেয়েরা, গ্রামের মেয়েরা, তারা তৈরি ছিল, তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় নেমেছিল। এই অজয় পাল শর্মার এখানে কিন্তু রাস্তায় আর নামেনি। সে সাহস চলে গেছে টিএমসি গুন্ডাদের। ফলে অজয় পাল শর্মা যখন গেলেন
তখন এলাকায় পাতা নড়লেও শব্দ পাওয়া যায়নি। এমন শান্তির পরিবেশে দলবল নিয়ে গিয়ে অজয়পাল শর্মা বলে এলেন, তিনি কি করলেন? তিনি স্পেশাল পুলিশ অফিসার হিসেবে, অবজারভার হিসেবে এসেই যে কাজটি করলেন সেটা গিয়ে জাহাঙ্গীর শেখকে ভয় দেখিয়ে আসা। যদিও জাহাঙ্গীর আগেভাগেই চম্পট দিয়েছিল, কিন্তু অজয়পাল শর্মা যে বার্তা তার পরিবার আর সাঙ্গপাঙ্গদের দিয়ে এসেছেন তা বাংলার ইতিহাসে বিরল। একদম উত্তরপ্রদেশের স্টাইলে তিনি শাসিয়ে এসেছেন, মাদরামি করলে এমন ওষুধ পড়বে যে পস্তাতে হবে পরে। এক ঝলক দেখে নিন সেই দৃশ্য কি তিনি বলে এলেন। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। পস্তাতে হবে, শুনলেন? এই পস্তাতে হবে মানে বুঝতে দক্ষিণ 24 পরগনার কোনো অফিসারের কোনো মাফিয়ার আর বাকি নেই। উত্তরপ্রদেশে এই ওষুধ মানে হলো পায়ে কিংবা গায়ে কিংবা মাথায় যখন যেমন খুশি, যেমন অবস্থা, পুলিশের গুলি মেরে ফেলো, অথবা মারাত্মকভাবে আহত করে ধরো, অথবা হাত কড়া নিয়ে সরাসরি জেলে পাঠাও। কপাল খারাপ হলে দুনিয়া টাটা বাই বাই। তাই এই এনকাউন্টার স্পেশালিস্টের এই উপস্থিতিতে এলাকা জুড়ে শোরগোল পড়ে গেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের। জাহাঙ্গীর শেখ কি আদৌ ভোটের দিন দেখা দেবে? তিনি আবার প্রার্থী, আইন অনুযায়ী দেখা দেওয়ার জন্য বাইরে আসতেই পারেন, ঘুরতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে অজয়পাল শর্মার ভয়ে আশা করা যায় তিনি কিন্তু গতকালও তিনি কিন্তু প্রচার করেননি, প্রচারে বেরোবার সাহস নেই। তিনি কি এলাকা ছাড়া হয়েই থাকবেন? প্রথম দফা নির্বাচনে মানুষ দেখেছে ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর দাপট, আর দ্বিতীয় দফায় অজয়পাল শর্মার মতো অফিসারদের দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে কোনো প্রকার রিগিং বা ছাপ্পা ভোট বরদাস্ত করা হবে না। পুরো দক্ষিণ 24 পরগনা আজ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। গ্রামের মানুষ, যাদের বিশেষ করে হিন্দুরা, যাদের এতদিন ভোট দেওয়ার সাহস ছিল না, ভয় পেত ভোট দিতে যেতে, তারা আজ অজয়পালের নাম শুনে ভরসা পেয়েছে। তারা দল বেঁধে যাবে কাল ভোট দিতে। অজয়পাল শর্মা স্পষ্ট করে দিয়েছেন তিনি বাংলার কোনো রঙের রাজনীতি বোঝেন না। তার কাছে অপরাধী মানেই অপরাধী। জাহাঙ্গীর শেখরা যদি ভেবে থাকে তারা ভয় দেখিয়ে ভোট লুট করবে, তবে মনে রাখা দরকার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন উত্তরপ্রদেশের সেই জমদূত, যার হাতে অপরাধীরা কোনোদিন রেহাই পায়নি। এখন দেখার ভোটের দিন অজয়পাল শর্মা আর কি কি চমক দেন। জাহাঙ্গীর শেখ কি সত্যিই কোনো টনিক খাবে, নাকি ইতিহাসের পাতায় আরও একটি সফল অপারেশনের নাম যুক্ত হবে অজয়পাল শর্মার ক্যারিয়ারে? এবার একটু পরিসংখ্যানে আসা যাক। কেন ডায়মন্ড হারবারের 7টা কেন্দ্রের 7টাতেই, অন্তত 7টা না 6টাতে জিতবে ভারতীয় জনতা পার্টি, কেন সেটা একটু দেখা যাক কোন হিসাবে ডায়মন্ড হারবার কেন্দ্রের 7 বিধানসভা আসন, না হলো যেটা বললাম তৃণমূল কংগ্রেসের ঘটি কিভাবে উপুর হয়ে যায়। অধিকাংশ মানুষের ধারণা এবং মাফিয়াদের নাম গোত্র দেখে সাধারণ মানুষ মনে করে যে ডায়মন্ড হারবারের 7 কেন্দ্রে মমতার দল জিতে যায় ধর্মীয় সংখ্যাধিক্যের কারণে। মানুষের ভুল ধারণা যে মুসলমানদের সংখ্যা ওখানে বেশি, সেই জন্য তারা জিতে যায়, অর্থাৎ মুসলমানরা সংখ্যাগুরু, সুতরাং সেই জন্যেই দুধের গাইদের দল যেটা এখন
তৃণমূল কংগ্রেস তাদের জয়। এটা একেবারেই ভুল ধারণা। কীরকম? তাহলে শুনুন। দেখুন, মালদা মুর্শিদাবাদে যদি বিজেপি জেতে, তাহলে, কারণ সেখানে তো প্রচুর সংখ্যায় মুসলিম সংখ্যাধিক্য, সেখানে যদি জিততে পারে বিজেপি কিছু সিটে, তাহলে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সেখানেও জিতবে। তার কারণ সেখানে হিন্দুদের সংখ্যা কীরকম। প্রথমে ডায়মন্ড হারবার বিধানসভা, মোট ভোটার এসআইআর ড্রাফট ভোটার লিস্ট অনুযায়ী 2,53,015। এর মধ্যে হিন্দুর সংখ্যা কত জানেন? হিন্দুর সংখ্যা হচ্ছে 1,35,982। মুসলিম, মানে এটা হচ্ছে 53.75%। আর মুসলিম ভোটার 1,16,184, যেটা হচ্ছে প্রায় 46% মতো। ফলতা, এখানে মোট ভোটার ফলতা কেন্দ্রের 2,33,644। তার মধ্যে হিন্দুর সংখ্যা হচ্ছে 2,33,000-এর মধ্যে 1,51,529, বা প্রায় 65%, 64.86। আর মুসলমানের সংখ্যা 81,776, যা মোট ভোটারের 1/3 একটু বেশি, 35%। মানে হিন্দু কতটা সংখ্যাগরিষ্ঠ এখানে ভাবুন। সাতগাছিয়া, মোট ভোটার 2,61,320, তার মধ্যে হিন্দু 1,70,445, মানে 65%-এর বেশি। আর মুসলিম 89,907 জন, বা 34.41%। অর্থাৎ হিন্দু ব্যাপকভাবে সংখ্যাগুরু। বিষ্ণুপুর কেন্দ্র, মোট ভোটার 2,72,720। এর মধ্যে হিন্দুর সংখ্যা 1,72,441, যা মোট ভোটারের 63.23%। আর মুসলিম ভোটার 92,275, যা মোট ভোটারের 33.84%। অর্থাৎ এখানেও প্রায় 2/3 হিন্দু, 1/3 মুসলিম। মহেশতলা কেন্দ্র, মোট ভোটার 2,47,741। তার মধ্যে হিন্দুর সংখ্যা 1,66,812, যা প্রায় 67.32%। অর্থাৎ 2/3 থেকেও প্রায় 2% বেশি। মুসলমান 66,001, বা 26.64%। হিন্দু এখানে ব্যাপকভাবে সংখ্যাগুরু। কেন্দ্র বজবজ, মোট ভোটার 2,38,392। এর মধ্যে হিন্দু 1,45,375, বা 60.98, মানে প্রায় 61%। আর মুসলিম হলো 92,523, বা 38.81, বা 39%। মেটিয়া বুরুজ, মানে এখানেও হচ্ছে হিন্দু ব্যাপকভাবে সংখ্যা গুরু। মেটিয়া বুরুজ, এটা হচ্ছে মোট ভোটার 2,24,227। এর যে সংখ্যাটা আমি এই মুহূর্তে জোগাড় করে উঠতে পারিনি, সেখানে নেই, আমি যেখান থেকে পেয়েছি। একমাত্র এই কেন্দ্রটাই শুনেছি মুসলিম ভোটারের কিছুটা সংখ্যাধিক্য আছে। তাহলে 7-এর মধ্যে 6টা বিজেপির সংখ্যাগুরু, একটি কাছাকাছি, মানে প্রায় দুজনে প্রায় সমান সমান। কি বুঝলেন? যেভাবে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে এবার, যেভাবে নির্বাচন কমিশন মানুষের মন থেকে ভয় দূর করে স্বচ্ছ ভোটের ব্যবস্থা করেছে, যেভাবে এসআইআর প্রক্রিয়াতে তৃণমূলের জালিয়াতি বন্ধ হয়েছে, তাতে কি বুঝতে অসুবিধা হয় এই ভোটে কি হবে? সেকুলার হিন্দুদের মধ্যে তো আবার কিছু সেকুলার থাকে, মুসলিমদের মধ্যে সেকুলার থাকে না, তারা শুধু মুসলিমই থাকে। সেকুলার হিন্দুরা আবার হিন্দু ধর্মের নাম শুনলে রেগে যায়, কিন্তু মুসলিম ধর্মের সাথে তাদের আঁতাত খুব ঘনিষ্ঠ। তো সেকুলার হিন্দুদের সংখ্যা বড়জোর 2 থেকে 3%, 5%, তার বেশি না। আর 5% বড়জোর যারা তৃণমূল এবং সেকুলারদের দলে দলে আছে, এই চটি চাটারা আছে আরও 5%। তাহলে
সব মিলে কত হলো, খুব বেশি হলো 10 থেকে 12% হিন্দু তারা মেরুকরণের বাইরে আছে, খুব বেশি হলে। তাহলে ওই যে 65-67% হিন্দুরা আছে ডায়মন্ড হারবারের বিভিন্ন কেন্দ্রে, তা থেকে 10% বাদ দিয়ে দিন। বাদ দিলে কত থাকে? কমপক্ষে 55 থেকে 57% হিন্দুর ভোট পাবে বিজেপি। তাহলে কালীঘাটের বস্তির যুবরাজ, বর্তমানে গিনেস বুক অব রেকর্ডসের রেকর্ডধারী অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে, সেখানে বিজেপির হেরে যাওয়ার কি কোনো কথা উঠতে পারে? আমার ধারণায় তো উঠতে পারে না। এবং যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড বলছে যে সেখানে মানে এই ট্রেন্ডই থাকবে ডায়মন্ড হারবারও। সকালেই ডায়মন্ড হারবারের একজন আমার এক মুসলিম বন্ধুর সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল ফোনে। তার কাছে খবরটা জানতে চাইলাম যে ডায়মন্ড হারবার অঞ্চলে কি চলছে। তিনি রাজনীতির মানুষ এবং তিনি করেন কি, তিনি তৃণমূলও করেন না, বিজেপিও করেন না, তিনি করেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিএম। তাকে, যদিও আমার সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের, তাকে জিজ্ঞেস করলাম কি হবে ভাই, কীরকম হাওয়া বুঝছেন? তিনি একদম এই কথাটি বললেন, ডায়মন্ড হারবারের রেজাল্ট এবার চমকে দেওয়ার মতো হবে, 7 হলেও অবাক হবেন না। তাই বললাম 7 কতটা, স্পষ্টভাবে বলুন 7 কটা পাবে? উনি বললেন 6টা অবশ্যই, যেটা আমি একটু আগে বললাম। আর একমাত্র একটি সেটে, একটি আসনে, শেষ আসনটি যার নাম করলাম সেটা হচ্ছে মেটিয়া বুরুজ। একমাত্র মেটিয়া বুরুজেই একটু অন্যরকম কিছু হতে পারে, তাছাড়া আর কিছু হবে না। সুতরাং এই হবে ডায়মন্ড হারবারের রেজাল্ট। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় একজন এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার কি পারবেন ডায়মন্ড হারবারে নিরপেক্ষ ভোট করাতে ভোটের দিন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা ভাবছে ভোট দিতে যাবে কিনা, এখনও ভাবছে। অজয় পাল শর্মার বীরত্বের জন্য এই ভিডিওতে একটু সাবস্ক্রাইব তো বানতাই হি হ্যায়। এবং মনে রাখবেন, শুধু অজয় পাল শর্মা নয়, একদম জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন থেকে শুরু করে একদম এই যে মাঠ পর্যায়ে যাদের দেখা যাচ্ছে, যাদের মধ্যে একটি বড় নাম অজয় পাল শর্মার কথা বললাম, তাদের যেভাবে স্বচ্ছ ভোট নিশ্চিন্ত করতে এবার এগিয়ে এসছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস ডায়মন্ড হারবারে বিজেপি 7-6 অবশ্যই। বাকি একটি কেন্দ্র মেটিয়া বুরুজে হাড্ডাহাড্ডি লড়াই, যে কেউ জিততে পারে। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভোট দিন আগামীকাল অবশ্যই। নমস্কার।